আচ্ছা, শুরু করি তাহলে। আজকে হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি এই চ্যাপ্টারটার লাস্ট লেকচার। আই মিন থিওরি শেষ হয়ে যাবে, ম্যাথও অল্পই, ম্যাথও শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ। আজকেও তোদের একটু ধৈর্য রাখা লাগবে। ইয়া রাখিস, সামনে ক্যালকুলেটরটা রাখিস। তো ছোট্ট একটা টপিক বাদ আছে, যেটা প্রথম দিকে ওই দশা নিয়ে বলার সময় আমি বলছিলাম যে দশা ব্যাপারটা আমরা সামনে গিয়ে ক্লিয়ার হবো। আজকে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো বৃত্তাকার গতির সাথে এই সরল দোলন গতির একটা সম্পর্ক আছে। সো এই সম্পর্কটাই আজকে আমরা দেখার চেষ্টা করব। হ্যাঁ, তো টপিকটা হচ্ছে সরল দোলন গতি, সরল দোলন গতি ও বৃত্তাকার গতির সম্পর্ক। আর সুযোগ হলে আমি এই টপিকটার সাথে একটা ভিডিও দেখাবো, বৃত্তাকার গতির সম্পর্ক। ওকে, সো আমরা একটা ধরলাম যে একটা কোনো একটা কণা একটা বৃত্তাকার পথে আঁকলাম মোটামুটি একটা বৃত্ত। হ্যাঁ, এই বৃত্তটার এই 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 বিন্দুটাকে কেন্দ্র করে, ধর এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটাকে কেন্দ্র করে একটা কণা ঘুরতেছে। ওকে, সো কণাটা এখন যে কোনো মুহূর্তে, ধর এই কণাটা হচ্ছে সেই পি, এই কণাটা যে কোনো মুহূর্তে এই পজিশনে আছে। সো এই পজিশনটাকে আমরা এই যে এটা ধরলাম তার মানে আদি অবস্থান বা সাম্যাবস্থা। হ্যাঁ, ওখান থেকে সেই পজিশনে আছে, এটাকে আমরা থিটা দিলাম। এই সময়টা হচ্ছে টি সময়। হ্যাঁ, টি সময় সে ওই পজিশনে গেছে। সো এই কণাটা যখন বৃত্তাকার পথে ঘুরে, আর কণাটার কৌণিক বেগ হচ্ছে, এই কণাটার কৌণিক বেগ হচ্ছে ওমেগা। সো এই কণাটা যখন বৃত্তাকার পথে ঘুরে, তখন একটা ব্যাপার যদি আমরা খেয়াল করি, আমার বৃত্তটা ঠিকঠাক মতো হয় নাই বোধহয় একদম। আচ্ছা, আমি একটু ইয়া করি, সেন্টারটা এবার মনে হয় ঠিক আছে। তোরা একটু বুঝে নিস, তোরা তো কম্পাস ইউজ করি আঁকবি। ওকে, তো এখন এই পি বিন্দু থেকে আমি যদি এইখানে একটা লম্ব টানি, এটাকে ধর আমি এপি লম্ব টানলাম। এই এ বিন্দুটা, এই এ বিন্দুটা পি পি কণাটা যখন এখানে আসবে, এই এ বিন্দুটা শিফট করে এখানে চলে আসবে। ওকে, যখন লম্ব টানবো পি এখানে আসলে এ শিফট করে এখানে আসবে। তার মানে পি এখান থেকে এই পর্যন্ত আসতে গেলে এ বিন্দুটা এইখান থেকে, এই যে এইখান থেকে শিফট করে এই পর্যন্ত যাবে। আবার পি বিন্দুটা এখানে আসলে এ এইখানে আসবে। আই মিন, সহজ কথায় পি বিন্দুটা যখন এখান দিয়ে রোটেট করতে থাকবে, এই এ বিন্দুটা এই বরাবর মুভ করতে থাকবে। কেউ না বুঝলে আবার বলিস, আমি যখন ভিডিওটা দেখাবো তখন বুঝে যাবি। আবার বলতেছি। ওকে, এই পি বিন্দুটা বৃত্তাকার পথে মুভ করতেছে, আর পি থেকে যে লম্বটা টানছি, এই লম্বর যে এন্ডিং পয়েন্ট, বা এটাকে আমরা লম্বের পাদবিন্দু যেটা বলতেছি, সেইটা যদি এ দিয়ে দেখাই, পি বিন্দুটা মুভ করার সাথে সাথে, ধর পি বিন্দুটার পরের অবস্থানটা দেখাই, যখন পি বিন্দুটা এখানে চলে আসবে, তখন এ বিন্দুটা কই পাবো আমি? এই জায়গাটায় পাবো। ওকে, এরকম একটা অবস্থা হবে। পি বিন্দুটা এখানে চলে আসলে এ বিন্দুটা এখানে চলে আসবে। তার মানে এই পি যখন এখান থেকে এই পর্যন্ত আসবে, এ বিন্দুটা ঠিক এইখান থেকে এই পর্যন্ত উঠবে। আবার এই সাইডে যখন পি আসবে, এ বিন্দুটা আবার নিচে নামা শুরু করবে। ওই পি বিন্দুটা ঘুরে যখন এখানে আসবে, এ বিন্দু তখন উপর থেকে আবার এইটুক চলে আসবে। পি বিন্দু এইখানে চলে আসলে এইখানে আসবে, মানে পি এভাবে রোটেট করতে থাকবে আর এ এই বরাবর ওঠানামা করতে থাকবে। এটা সবাই বুঝছিস কিনা এবার? ওকে, তার মানে পি বিন্দু বা পি কণাটার বৃত্তাকার গতির সাথে সাথে পি বিন্দু থেকে লম্ব টানলে সেই লম্বের যে এন্ডিং পয়েন্টটা পাচ্ছি, সেই পয়েন্টটা আবার সরল ছন্দিত স্পন্দন গতিতে চলমান থাকে। ওকে,
সো এখন এই ব্যাপারটাকে, তার মানে এই এ বিন্দুটা যে আসলেই সরল ছন্দিত স্পন্দন গতিতে স্পন্দিত হচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করি। আগের দিন আমরা বলে আসছি যে সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে সবসময় ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়, সেটা হয় কিনা একটু দেখি। সো আমাদের এই এ বিন্দুর যে সরণটা এখন টি সময় পর যে সরণ, এ বিন্দুর এই সরণটাকে আমরা এক্স দিয়ে দেখাচ্ছি। ওকে, আই মিন পি বিন্দুর যে লম্ব, পি বিন্দু থেকে যে লম্ব আঁকছে, অথবা বলতে পারি পি বিন্দুর যে লম্ব অভিক্ষেপ, ওকে, এইটাকে এক্স বলতেছি। অথবা পি বিন্দু থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দু এখন সাম্যাবস্থা থেকে এক্স দূরত্বে আছে। আচ্ছা, এখন তাইলে এটা যদি এক্স হয় আর আমরা এই ব্যাসার্ধটাকে এক্স নট দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, এই বৃত্তের ব্যাসার্ধটাকে এক্স নট দিয়ে দেখাইলাম। এটা যদি এক্স নট হয়, এটাও যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, এই যে এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটাও এক্স নট হবে। ওকে, তাহলে এইখান থেকে এই যে এটা যদি থিটা হয়, আমাদের এটা হচ্ছে একান্তর কোণ, এটাও থিটা হবে। তাহলে এখান থেকে আমরা নর্মাল অ্যাপ্লাই করে, ওই যে সমকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে, বা ওই যে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে আমরা এই সমকোণী ত্রিভুজটা থেকে এটা লিখতে পারি যে ওই সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, মানে এখান থেকে লেখা যায় এরকম যে সাইন থিটা ইকুয়ালস টু এই ত্রিভুজটার মধ্যে সাইন থিটা ইকুয়ালস টু এই লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে এক্স নট। আমি এই ত্রিভুজটা থেকে এটা লিখতে পারি, আই মিন এক্স এর মানটা বের করতে যাচ্ছি যে এক্স সমান সমান কত হয়। আমরা তো ওটাই প্রুফ করতে যাচ্ছি যে সরণ যে কোনো সময় ত্বরণের ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। সো এক্স আগে বের করে নিলাম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু এক্স নট সাইন থিটা। তো যেহেতু বলে নিছি আবার যে এই ওমেগা, এই বস্তুটার কৌণিক বেগ হচ্ছে ওমেগা, ওই পি বিন্দুটার, আর সময় হচ্ছে টি, তাইলে আমরা ওই থিটা সমান সমান আবার ওমেগা টি লিখতে পারি। তার মানে এখান থেকে লেখা যায় এক্স ইকুয়ালস টু এক্স নট সাইন ওমেগা টি। তার মানে আমরা অলরেডি সরল ছন্দিত স্পন্দন গতিতে গতিশীল কোনো বস্তুর সরণের যে সমীকরণ ছিল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এরকম এইখানে আমি আদি বিন্দু থেকেই ধরছি দেখে এখান থেকেই যেহেতু কাউন্ট করা শুরু করছি সাম্যাবস্থা থেকেই, এই জন্য ওই ডেল্টা ইকুয়ালস টু 0 আসছে। তার মানে অলরেডি আমরা দেখে সরণটাকে বুঝে ফেলতেছি যে এ বিন্দুর যে সরণটা যে কোনো মুহূর্তে টি সময় পরে, সেটা অলরেডি আমাদের সরল ছন্দিত গতি সম্পন্ন একটা কণার সরণের সমীকরণের সাথে মিলছে। সো আমরা ওই সংজ্ঞা অনুযায়ী ত্বরণ পর্যন্ত যাই আগে। তাহলে ত্বরণ বের করতে হলে আগে বেগ বের করে নিই, তাহলে বেগ সমান সমান ভি ইকুয়ালস টু আসবে ডিএক্স বাই ডিটি। তার মানে এই সমীকরণটাকে যদি আমরা করি, ব্যবকলন করি, ডি ডিটি এক্স নট, সরি এক্স নট সাইন ওমেগা টি, তাহলে ভি সমান সমান যেটা পাওয়া যাচ্ছে, এক্স নট যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, আর সাইন ওমেগা টি ওটা হয়ে যাবে মাইনাস, সরি কস ওমেগা টি। আচ্ছা আমি লিখতেছি, এক্স নট বাইরে আসলো, সাইন হয়ে যাবে কস, সরি কস ওমেগা টি, আর আরেকবার ডিফারেন্সিয়েট করলে টি এর সাপেক্ষে, তাহলে ওমেগাটা বাইরে চলে আসবে, এই ওমেগা বাইরে আসলো, এক্স নট ওমেগা এরকম আসছে, এক্স নট ওমেগা কস ওমেগা টি। আচ্ছা, এখন আমরা চাচ্ছি ত্বরণ বের করতে, মানে আমি চাচ্ছি এই পি বিন্দুটা তো ইয়াতে এটা যে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, সেই পি বিন্দুর সাথে সাথে এই বৃত্তাকার গতি, পি বিন্দুর বৃত্তাকার গতির সাথে এই বৃত্তের মধ্যেই আরেকটা কণা এ, সেটা যে সরল ছন্দিত স্পন্দন গতিতে গতিশীল হচ্ছে সেটাই দেখাইতে চাচ্ছি। তার মানে আমার মাথা ব্যথা কিন্তু এ বিন্দুর ত্বরণ নিয়ে। ওকে, সো এ বিন্দুর ত্বরণটাই বের করতে যাচ্ছি। এ বিন্দুর এক্স বের করে ফেলছি, সরণ বেগ বের করছি, ত্বরণটা দেখি এখন। সো ত্বরণ এইটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব, সো ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি যদি করি তাইলে একবারে আমরা হিসাবটা করি যে কজের জন্য মাইনাস সাইন হয়ে যাবে, ওমেগা আরেকবার বাইরে আসবে, মানে ওমেগা স্কোয়ার আসবে, এরকম আসবে মাইনাস ওমেগা স্কোয়ার, একটু সরাই লিখতেছি, মাইনাস ওমেগা এক্স স্কোয়ার এক্স নট সাইন ওমেগা টি, এক্স নট সাইন
ওমেগা টি, ভিতরে চলে গেল জায়গা না থাকার কারণে, বুঝে নিস। ওকে, সো এটা এরকম আসবে যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করি। এগুলো আমরা আগেই দেখছি, আশা করি তোরা পারিস, না পারলে বলিস তবু। তাহলে এখান থেকেই লিখতে পারতেছি যে a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এই এক্স নট সাইন ওমেগা টি মানে ছিল এক্স, তাহলে এই যে এটা আসছে মানে a ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এটা আমরা কোন বিন্দুর জন্য করছি? এ বিন্দুর জন্য করছি। তার মানে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাইলাম যে কোনো একটা বিন্দু যখন বৃত্তাকার গতিতে গতিশীল আছে, ওই বৃত্তের সাথেই ওই বিন্দুটার কারণেই ওই বিন্দুর যে ছায়াটা পড়তিছে, বা বলতে পারি ওই বিন্দু থেকে যদি লম্ব টানি, সেই লম্বের যে পাদবিন্দু সেটাও মুভ করতেছে যে গতিতে, সেটা হচ্ছে একটা সরলছন্দিত স্পন্দন গতি। এবং এইখানে একটা দেখার বিষয়, যতক্ষণে এই পি বিন্দুটা পুরো একটা চক্র সম্পূর্ণ করবে, ঠিক সেই সময়ে এই এ বিন্দুটাও এরকম এই দিক দিয়ে পুরো একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে। মানে এইখান থেকে এই পর্যন্ত যাবে, আবার এইখানে আসবে, এইখানে গিয়ে আবার এইখানে আসার পরে বলবো পূর্ণ স্পন্দন হয়েছে। হ্যাঁ, এই যে এইখান থেকে এইখানে যাবে, তারপরে আবার এখানে আসবে, ওটা কিন্তু পূর্ণ স্পন্দন না। আবার এইখানে ব্যাক করে যখন ওই জায়গায় ফিরে আসবে তখন বলবো পূর্ণ স্পন্দন। মানে যতক্ষণে এই পি বিন্দুটা একবার, মানে ওর পর্যায়কাল যা হবে, পি বিন্দুর পর্যায়কাল যা হবে, এই এ বিন্দুর পর্যায়কাল সেম হবে। আরও একটা ব্যাপার, তাহলে যেহেতু পর্যায়কাল সেম, তো আমরা আবার ওমেগা সমান সমান জানতাম 2π/t, ওমেগা সমান সমান জানতাম 2π/t। আমি যে এই কথাগুলো মুখে বলতেছি যে এটার পর্যায়কাল সেম হবে, তোরা চাইলে লিখে নিতে পারিস যে পি বিন্দু আর এ বিন্দুর পর্যায়কাল সেম হবে। হ্যাঁ, আবার আর একটা ব্যাপার, যেহেতু পর্যায়কাল সেম আর ওমেগা সমান সমান 2π/t, সো পি বিন্দুর যা কৌণিক বেগ এ বিন্দুরও সেই একই রকম কৌণিক বেগ হবে। আচ্ছা, আর হচ্ছে এই, হ্যাঁ ভাই, আবার বুঝি নাই ভাইয়া, এইটার যে সমান, আচ্ছা ওর কোশ্চেন হচ্ছে পি বিন্দু আর এ বিন্দুর যে পর্যায়কাল সমান, এটা বুঝবো কেমনে? এই দেখ পি, আচ্ছা পি কিন্তু এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, পি যখন এইখানে, এ বিন্দুটা তখন এইখানেই, পি এখানে উঠে আসছে, এইখানে উঠে আসছে, পি যখন এইখানে আসবে এইখানে আসবে, পি আবার এই সাইডে মুভ করলে এ আবার নিচে নামা শুরু করবে এরকম। সো পি বিন্দুটা সরে এইটুকু আসলো, এ তখন সরে ওই পর্যন্ত গেছে, মানে এ তার সর্বোচ্চ বিস্তারে পৌঁছাইছে। আচ্ছা জাহিদ, সমস্যা নাই, আমি রেকর্ড করতেছি, দরকার হলে পরে দেখে নিস। এ তখন ওই পর্যন্ত পৌঁছাইছে, এ তার বিস্তারে পৌঁছাইছে। আবার এ পি বিন্দু যখন এই পর্যন্ত নেমে আসবে, এ আবার সাম্যাবস্থায় আসছে, কিন্তু এটা কিন্তু বলবো না একটা দোলন হয়েছে, কেবল অর্ধ দোলন কমপ্লিট হয়েছে ওর। পরে পি বিন্দু এইখানে গেলে এ আবার এইখানে নেমে আসবে, পি আবার ওখানে পৌঁছে গেলে এ এইখানে চলে আসবে, মানে পি এর সাথে সাথেই ও পূর্ণ একটা স্পন্দন সম্পন্ন করলো। বুঝছিস কি? কে যেন কোশ্চেন করছিলি, সাগর না ইফতি? আচ্ছা আচ্ছা জাহিদ, ও তো মনে হয় যে ইয়ের কারণে শুনতে পারতেছে না। আচ্ছা, কারো যদি এইটাই ঝামেলা থাকে, আমি একটু পরে ভিডিও অন করলে বুঝে যাবে, এই এখনই ভিডিও অন করতেছি। আচ্ছা, আচ্ছা আর একটা যে ব্যাপারটা, যে এ বিন্দু তার মানে সর্বোচ্চ কতটুকু জায়গা নিয়ে দোল খাচ্ছে? এই যে ব্যাসার্ধের সমান, তার মানে এ বিন্দুটার বিস্তার হবে ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধের সমান, মানে এই যে এক্স নট। কারণ আমরা অলরেডি এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি যখন পড়ছিলাম, এ কে বলছিলাম ওইটার বিস্তার, ওই কণাটার বিস্তারে, তাহলে এক্স নটটা হবে ওইটার বিস্তার, এক্স নট তো এই যে এটা ব্যাসার্ধের সমান। আচ্ছা, আর কিছু বলার বাকি আছে কি আমার? ওকে, না সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারতেছি বৃত্তাকার গতির সাথে সরল দোলন গতির একটা সম্পর্ক আছে। এখন আমরা এখানে যদি একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, যে আমি বিভিন্ন সময়ের সাথে সাথেই এক্স কণাটা সরণ নিয়ে গ্রাফ আঁকবো। এই যে এই বেজ লাইনটা থেকে আমি অক্ষটা আঁকলাম, তাতে আমাদের বুঝতে সুবিধা হবে। ধর একদম যখন টি ইকুয়ালস টু 0, তখন এই বিন্দুটা এইখানে, সো তখন এই বরাবর আমি সরণ দেখাচ্ছি এক্স, আর এই বরাবর টি দেখাচ্ছি। হ্যাঁ, সো যখন সময় শূন্য, এ বিন্দুটা এইখানে, তাহলে এই যে 0, সময় যখন
এই যে ধর এই যে টি সময় এইটুক যখন দেখাইলাম, মানে যে কোনো একটা সময়, তখন এ বিন্দুটা উঠে গেছে এইটুকু দূরত্ব। এইটুকু দূরত্বের মান আমি যেহেতু বেজ লাইনটা এখান থেকেই আঁকছি, আর দূরত্বের দৈর্ঘ্য দিয়েই তো দূরত্ব মাপি, তাইলে এই লাইন থেকেই দাগ টেনে এই পর্যন্ত যাই, এরকম একটা অবস্থা। ওকে, তার মানে ধর এই সময়টা ওইটা যেটা আমি টি সময় দিয়ে দেখাইছি, তখন এই বিন্দুটা এই পয়েন্টে আছে। এটা কিন্তু আমি দৈর্ঘ্যটা মেপে আঁকলাম আর কি। ওকে, ধরলাম এইখানে যে এককে দৈর্ঘ্য আছে আমার এই গ্রাফের মধ্যে একই এককে দৈর্ঘ্যটা আঁকা আছে। তারপরে যখন একদম পুরা এই যে এই অর্ধেক সময়, পর্যায়কালের অর্ধেক সময়, মানে পর্যায়কালের অর্ধেক সময় মানে হচ্ছে ধর সেটা হচ্ছে সরি, পর্যায়কালের অর্ধেক সময় না, মানে 1/4 সময়, মানে T/4 যখন সময়, তখন এই এ বিন্দুটা স্মরণ হয়েছে এতটুকু, সেই দৈর্ঘ্যটাকে মেপে আমি এখানে বসাচ্ছি। ধর এটা হচ্ছে T/4। আচ্ছা, আর একটু কাছে নিয়ে আসি। এটা হচ্ছে যে কোনো সময় টি, আর এটা হচ্ছে সেই T/4। তার মানে T/4 সময়ে এ বিন্দুটা সর্বোচ্চ উচ্চতায় গেছে, তার বিস্তারের সমান গেছে, এই যে এইটুকু উঠছে। আবার বাকি T/4 সময় সে এইখানে নেমে আসবে, মানে হচ্ছে এইখানে আবার আসবে, এটা হচ্ছে T/2, আবার নেমে আসছে এই যে এই পয়েন্টে। তারপরে আবার যখন নিচের দিকে যাব, এটা আবার এরকম উপর উঠবে, তারপরে আবার আগের অবস্থানে ফিরে আসবে, মানে এইরকম একটা অবস্থা হবে। তার মানে সময়ের সাথে সাথে এর এই যে বিস্তারটা, সেটা ওই যে a ইকুয়ালস টু এক্স, এক্স ইকুয়ালস টু a সাইন ওমেগা টি গ্রাফটা যেভাবে আঁকছিলাম ঠিক একই অবস্থা, এরকম একটা অবস্থা দাঁড়াবে। তাইলে এইটা হচ্ছে T/2, T/4, আর একবার এখানে লিখলাম এক পর্যায়কাল টি। তার মানে এই কণাটা যখন এক পর্যায়কাল সম্পন্ন করছে, সেই সময়ে এই এ কণার কোরেসপন্ড যে পি বিন্দু ছিল সেটা কিন্তু 2π পরিমাণ কোণ অতিক্রম করে ফেলছে। তো এই ব্যাপারটাকে আমরা দশা বলতেছিলাম, মানে হচ্ছে তার মানে এখন আমি পি বিন্দুটা যখন এই পয়েন্টে ছিল, এই পয়েন্টে থাকা অবস্থায় তার দশা ছিল 0। ওকে, আর যখন সে এভাবে পুরা এইটুকু ঘুরে আসছে, তখন বলবো তার দশা 2π পরিমাণ পরিবর্তন হয়েছে, মানে ওই যে এক কোণ সে 2π পরিমাণ কোণ অতিক্রম করে ফেলছে। আর যতক্ষণে সে 2π পরিমাণ কোণ অতিক্রম করছে, ততক্ষণে সে যে ওই যে এই এ বিন্দুটা যে তরঙ্গ উৎপন্ন করতেছে, সেটা কিন্তু ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে ফেলছে। হ্যাঁ, তার মানে পুরা একটা পর্যায়কালে, আমরা জানি একটা পর্যায়কালে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতাম। তাহলে একটা পর্যায়কাল সম্পন্ন করলে ওই বিন্দুটার দশার পরিবর্তন হয় 2π পরিমাণ। এই দশা ব্যাপারটাকে আমরা ওই কোণ দিয়ে বলতেছিলাম এতদিন, যে দশার কথাটা বলতাম। তো দশা দিয়ে আমরা বলছিল যে যে কোনো অবস্থায় ওই কণাটা সম্পর্কে সার্বিক আইডিয়া পাওয়া যায়, এরকম একটা কথা ছিল, সম্যক অবস্থা সম্বন্ধে জানা যায়। দেখ এইখানে এই পি বিন্দুটা একবার ঘুরে এইখানে আসলো, পরে আবার ঘুরে যখন আবার এখানে আসবে, তখন তার দশার পরিমাণ কতটুকু হবে? 2π × 2π, মানে 4π। ওকে, সো দশা দিয়ে আমরা এক্সাক্ট বুঝে যাব কণাটা অলরেডি কতখানি ঘুরছে, কতবার ঘুরছে, কারণ সে তো বারবার একই পজিশনে আসবে, একই জায়গায় যেহেতু ঘুরতেছে। তার মানে দশা আর কিছুই না, শুধুমাত্র আমরা কোনটা মিন করতেছি। এবং আরো একটা ব্যাপার, যে তার মানে একটা ইসের সাথে, সরল ছন্দিত স্পন্দন গতির সাথে বৃত্তাকার গতি সম্পর্ক আছে, এবং এই ক্ষেত্রে ওই বৃত্তাকার গতিসম্পন্ন কণার পর্যায়কাল আর ওই তার কারণে যে এ বিন্দুটা সৃষ্টি হয়েছে ওই কণার কারণে, তার পর্যায়কাল সেম হচ্ছে। এবং তাদের যে ওই বিন্দুর কারণ, ওই বিন্দুর কম্পনের কারণে তার স্মরণ দিয়ে আমরা যে ইয়াটা পাইছি, আই মিন তরঙ্গটা পাইছি, সেই তরঙ্গটা ল্যামডা দূরত্ব অতিক্রম করলে এই পয়েন্টে থাকা, এই অবস্থায় থাকা বা এই পয়েন্টে থাকা কণাটার যে দশা, আর এই অবস্থায় পৌঁছে যাওয়ার পর কণাটার যে দশা, সেটার মধ্যে তফাৎটা হবে 2π পরিমাণ, 360 ডিগ্রি পরিমাণ। এই কথাগুলো একটু মনে রাখিস। আচ্ছা, হ্যাঁ ভাইয়া বল। আবার বুঝি নাই, টি এর মান? আচ্ছা, ও বলতেছে বৃত্তাকার গতির ক্ষেত্রে এক্স এর মান নেগেটিভ হবে কিনা। এক্স, এই যে এটা তো সাম্যাবস্থা ধরছি, উপরের দিকে গেলে পজিটিভ, নিচের দিকে নামলে নেগেটিভ। মানে এই এটাকে অক্ষ ধরছি, এটা নিচের দিকে যখন যাবে সেটাকে, এই যে এইটা যখন এই যে এক্স, এইটাকে আগে এক্স এ ধরছিলাম, এই বিন্দুতে যখন আসলো তখন এই বিন্দুটাকে আমি এই যে এই সাইডে পাবো।
সে নেগেটিভ দিকে নেমে গেছে, বুঝছিস? আবার বুঝি নাই। সরল দোলন গতির ক্ষেত্রে আচ্ছা, ওটা তো গতিশক্তি ছিল, ওখানেও কিন্তু আমরা বিস্তারের বেলায় প্লাস এ মাইনাস এ নিছিলাম, এটাই কিন্তু বিস্তারটা, এই যে ওই সাইড প্লাস এ, এই সাইড মাইনাস এ। সো সরণ এইখানে নেগেটিভ দিয়ে আমরা খালি বুঝাচ্ছি ডিরেকশন চেঞ্জ। আচ্ছা, তো আমি ভিডিওটা দেখাই আর একটু বুঝে যাবি, তাহলে সবাই একটু ওয়েট কর। এই সবাই, আচ্ছা ওকে ওকে। এই এই পয়েন্ট, এই পি বিন্দু, এটার মোশনটা একটু খেয়াল করিস, আর এর কারণে লম্বের যে পজিশন সেটা কিভাবে চেঞ্জ হবে এটা একটু খেয়াল করিস। তো ধর আমরা এই পি বিন্দুটার জন্য এই এই লম্ব আঁকলাম, হ্যাঁ, এই যে পি প্রাইম বিন্দুটা। তো এখন পি যখন মুভ করতেছে, তার সাথে সাথে ওই হলুদ পয়েন্টটা দেখ, এই যে এই হলুদ পয়েন্টটা, এটাও কিন্তু মুভ করতেছে উপরে নিচে, এবং এর কারণে এই যে যদি সরণ বনাম সময়ের গ্রাফ আঁকি, সেটা এরকম সাইনোসয়েডাল হচ্ছে। একটু ধরতে পারছিস কি এবার? ওকে, আচ্ছা আচ্ছা ওকে। তাইলে এখন আমি আরেকটা জিনিস দেখাবো, যে আসলেই একটা তরঙ্গের উপরে কম্পমান কণা সেটা যে একই সাথে একটা বৃত্তাকার গতিতে গতিশীল থাকে, সেই জিনিসটা একটু দেখাবো, ওয়েট কর একটু। ধর পানির উপরে একটা বস্তু কণা সেটা মুভ করতেছে, হ্যাঁ, ওর মুভমেন্টটা দেখিস, ও যখন এই যে একটা তরঙ্গের চূড়া থেকে আর একটা তরঙ্গের চূড়ায় পৌঁছাচ্ছে, মাঝখানেও একটা রোটেশন কমপ্লিট করতেছে, ও 2π পরিমাণ কোণ অতিক্রম করে আসতেছে। হ্যাঁ, তার মানে কোনো তরঙ্গের উপরে যদি কোনো একটা কণা চিন্তা করি, তাহলে সেও যখন ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে, সে 2π পরিমাণ কোণ অতিক্রম করে। আর এইখানে এই যে তরঙ্গ সৃষ্টিকারী কণা, আমরা 9-10-এ পড়ে আসছিলাম যে তরঙ্গ সৃষ্টিকারী কণা ওই নির্দিষ্ট তার ওই একই পজিশনে থেকে কাঁপতে থাকে, যখন কাঁপার সময় দেখ সে একটা সার্কেল উৎপন্ন করে কাঁপে। দেখ এই যে ওর রোটেশনগুলো দেখ, প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে বৃত্ত অতিক্রম করতেছে, প্রত্যেকটা ঘূর্ণনে ওঠানামা যে করতেছে, সে সময় সে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। সবাই কি জিনিসগুলো ধরতে পারতেছিস? হ্যাঁ, মোশনটা কিন্তু, হ্যাঁ, মোশনটা কিন্তু ওদের প্রত্যেকটা কণার এই যে বৃত্তাকার, এরকম বৃত্তাকার পথে মুভ করতেছে। হ্যাঁ ভাইয়া বল, কি বলতেছিলি? আচ্ছা আচ্ছা, এই যে একটু একটু খেয়াল করিস সবাই, ও বলতে আছে এখানে কোথায় কোন অতিক্রম করতেছে, মানে এটা একটা তরঙ্গ, মানে এই পানির উপরেই, ধরে এই পানির ঢেউ এটা, হ্যাঁ। সো এই যে এটা তরঙ্গের চূড়া, আমরা এটাকে তরঙ্গের চূড়া বলি, এটা আর একটা তরঙ্গের চূড়া, এই দুই চূড়ার মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি ল্যামডা। এটা তো মনে আছে, 9-10-এ পড়ছিলাম। আচ্ছা, এখন তুই খেয়াল রাখবি এই কণাটার দিকে, এই লাল বলটার দিকে খেয়াল করবি, ও এক চূড়া থেকে আরেক চূড়ায় যাওয়ার মধ্যে ওর নিজের যে মোশনটা হবে, দেখবি পুরো বৃত্তটাকে ঘুরে আসছে। একটু খেয়াল রাখবি, বৃত্তটার দিকেও খেয়াল রাখবি। এই চূড়া থেকে আমি শুরু করতেছি, হ্যাঁ, চূড়া থেকে যখন ওই চূড়া পর্যন্ত যাচ্ছে, ওর মোশনটা দেখ, ও একটা বৃত্তকে অতিক্রম করে ফেলছে, দেখছিস? আচ্ছা, তার মানে এক তরঙ্গ, আই মিন একটা পুরা তরঙ্গ কমপ্লিট হইলে ওই তরঙ্গ সৃষ্টিকারী কণাটা 2π পরিমাণ কোণ অতিক্রম করে, এটাকেই আমরা বলতেছি যে তার দশা, হ্যাঁ। তার মানে এরকম সে যদি মানে আর কি ওই তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণা সেটা যদি 2টা পূর্ণ কম্পন সম্পন্ন করে, তাইলে সে তখন 360 × 2, মানে হচ্ছে 2π × 2 ডিগ্রি কোণ অতিক্রম করবে, ওটাই তার দশা। ওকে, আমি আবার ইয়াতে আসতেছি, বোর্ডে আসতেছি। আচ্ছা না, তার আগে আরেকটা ভিডিও দেখাবো, একটু wait। এই যন্ত্রের মুভমেন্টটা একটু খেয়াল কর, দেখ এই যন্ত্রের মাঝখানে, এই প্রত্যেকটা যন্ত্রই এর মোশনটা, একটু ওয়েট, একটু সামনে যাই। এই দেখ, এই যে শ্যাফটটা সে ঘোরাচ্ছে, তার হাত কিন্তু রোটেট করতেছে বৃত্তাকার গতিতে, তার হাতটা রোটেট করতেছে বৃত্তাকার গতিতে, বাট ওই যন্ত্রের মাঝখানে, এই যে এইখানেও খেয়াল করতে পারিস,
ওই বড় স্কেল যেটা বা এই যন্ত্রের সাথে বাইরে যে জিনিসটা যুক্ত থাকবে সেটা কিন্তু বৃত্তাকার গতিতে মুভ করবে, বাট যন্ত্রের ভেতরে ওই ভেতরে যে দুইটা ডিভাইস সেই দুইটা কিন্তু আড়াআড়িভাবে সরল ছন্দিত স্পন্দন গতিতে মুভ করতেছে। সবাই এটা দেখছি, বুঝতে পারছিস তো নাকি? ওকে, তাইলে এই ব্যাপারগুলো আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করি। আমি আবার বোর্ডে আসতেছি। আমরা ধর ওই যে মোটরের হুইল অথবা বিভিন্ন গাড়ির ক্ষেত্রেও চাকার যে ঘূর্ণন, এগুলার ক্ষেত্রে ওই শ্যাফটটা বা ধর ইসের মধ্যে ওই হ্যাঁ গাড়ির ক্ষেত্রেও ইঞ্জিনের মধ্যে পিস্টন উঠানামা করে উপরে নিচে, আর ওই পিস্টনের উঠানামা করার কারণে মানে পিস্টনটা কিন্তু সরল ছন্দিত স্পন্দন গতিতে মুভ করে, আর এর কারণে শ্যাফটটা কিন্তু আবার বৃত্তাকার গতিতে ঘুরতে থাকে যেটার সাথে চাকা থাকে। সো আমরা দেখতেই পারতেছি যে আমরা বাস্তবের সাথে আবার এখন থিওরিটিক্যালেও প্রুফটা পাইলাম যে বৃত্তাকার গতির সাথে সরল ছন্দিত স্পন্দন গতির একটা সম্পর্ক আছে। এজন্যই বলতে যাচ্ছি যে যখন একটা কণা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতেছে, যেহেতু তার সাথে একটা বৃত্তাকার গতির সম্পর্ক আছে, সেই সময়ে সে 2π পরিমাণ কোণ অতিক্রম করে ফেলতেছে। যদিও সেটা আমরা বাস্তবে বুঝতে একটু ইয়া লাগতে পারে, যে আমি দেখতেছি যে আমার একটা সরল দোলক সেটা এই এভাবে কম্পন সম্পন্ন করলো, আমার মাথায় এটা নাও আসতে পারে যে কিভাবে ও 360 ডিগ্রি কোণ অতিক্রম করলো এখানে। সো এই ব্যাপারটাই আমরা এইখানে প্রুফ করলাম আর কি। সো এই তরঙ্গের মধ্যে বারবার এই কথাগুলো, সামনের চ্যাপ্টারটার মধ্যে বারবার এই কথাগুলো আসবে, এটা একটু মনে রাখিস। তাহলে ল্যামডা পরিমাণ যখন তরঙ্গ সে অতিক্রম করে, চাইলে এখানে একটু লিখে রাখতে পারিস যে ল্যামডা দূরত্বের জন্য বা ওই স্পন্দনশীল কণার স্পন্দনশীল কণার দশা 2π পরিমাণ পরিবর্তিত হয়। হ্যাঁ, এটা একটু লিখে রাখিস, আমি দশা 2π লিখলাম। ল্যামডা দূরত্বের জন্য স্পন্দনশীল কণার দশা 2π হয়ে যায়। হ্যাঁ, আই মিন সে 2π পরিমাণ কোণ অতিক্রম করে ফেলছে। আচ্ছা, তাহলে আমাদের এই চ্যাপ্টারের থিওরি শেষ। হ্যাঁ, আমরা এখন চলে যাব এই চ্যাপ্টার ম্যাথে। সো ম্যাথ আমি মানে যেগুলা তোদের কঠিন লাগতে পারে, এই চ্যাপ্টারের ম্যাথ খুব একটা কঠিন না। আর এই চ্যাপ্টারের ম্যাথগুলোর সাথে ম্যাচ করে আসে হচ্ছে ওই যে 5 নাম্বার কাজের চ্যাপ্টারের যে ম্যাথগুলা, ওগুলা মিক্স করে দেয়। কখনো কখনো তরঙ্গেরটাও মিক্স করে দিত, কিন্তু এখন তো আমাদের যেহেতু তরঙ্গ চ্যাপ্টার নাই, সো পরীক্ষায় আসলে কাজেরটা এটার সাথে ম্যাচ করে দিতে পারে, আর নাইলে এইখান থেকেও দিতে পারে। সো আমরা এখন একটু এটারে দেখি। আচ্ছা, মাঝে মাঝে ওই মহাকর্ষ অভিকর্ষকেও কিছু একসাথে করে দেয়। আচ্ছা, কারণ ওই যে দোলনকালের ব্যাপার স্যাপার আছে, তো পর্যায়কালের ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, আমরা আরেকবার একটু জয়েন দিই, তারপরে ম্যাথ শুরু করি। ওকে, তাহলে আমরা এই চ্যাপ্টারে ম্যাথ শুরু করতেছি। সো ম্যাথের আমাদের যে কমন সূত্রগুলো আমরা প্রথম থেকে দেখে আসছি, আমাদের তো কিছু সূত্রই ছিল। একটা হচ্ছে x ইকুয়ালস টু a sin ওমেগা t, তারপর ওই ভি ম্যাক্স ইকুয়ালস টু ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সরি, ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ত্বরণেরটা পড়ছিলাম মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তারপরে গতিশক্তি, বিভব শক্তি, এগুলার কিছু সূত্র পড়ছিলাম। সো ওগুলা রিলেটেড। আর আগের দিন যে কি বলে দোলন সরল দোলকের পর্যায়কাল নিয়ে যেগুলা দেখলাম, এগুলা রিলেটেডই ম্যাথ। সো দুই একটা দেখাই। ওকে, ফার্স্টে আমি এটার মধ্যে সবগুলা হয়ে যাবে এরকম একটা ম্যাথ আগে দেখাচ্ছি। সেটা হচ্ছে ওকে, কোশ্চেনটা আমার অনুযায়ী, বই অনুযায়ী শাহজাহান তপন স্যারের উদাহরণের 8.5 আমি লিখতেছি। বলা আছে একটা স্প্রিং এর এক প্রান্ত আবদ্ধ 50 গ্রাম। আচ্ছা, স্প্রিং এর এক প্রান্তে একটা ভর আবদ্ধ আছে, সেটা হচ্ছে এটার ভর বলে দেওয়া আছে, এটার ভর হচ্ছে 50 গ্রাম। এটা সরল সন্দিত স্পন্দন গতিতে স্পন্দিত হচ্ছে। সো বলছে যে গতির বিস্তার সর্বোচ্চ, মানে এই যে এটার বিস্তার বলে দেওয়া আছে, যে বিস্তার এ দিয়ে লিখলাম, বিস্তার বলে দেওয়া আছে 12 সেন্টিমিটার।
বলে দেওয়া আছে এটার পর্যায়কাল বলে দেওয়া আছে 1.70 সেকেন্ড 1.70 সেকেন্ড। তো এখন আমাদেরকে যা যা বের করতে বলছে এইটার ছোট ছোট কোশ্চেন সব। এটার কম্পাঙ্ক বের করতে বলছে এফ, তারপর স্প্রিং ধ্রুবক বের করতে বলছে, সর্বোচ্চ দ্রুতি, সর্বোচ্চ ত্বরণ, এই কয়েকটা কোশ্চেন। আচ্ছা একটা একটা করে করি আর লিখে যাই। প্রথমে এফ বের করতে বলছে, সো এফ ইকুয়ালস টু 1/t, এটা দিয়ে আমরা বের করতে পারি এই এফ ইকুয়ালস টু 1/t। সো এখন আমাদের এই টি এর মান দেওয়া আছে, সো এটা দিয়ে আমরা পারবো এটা ইজিলি। সো এইটা হচ্ছে যেটা আসবে, আমি সরাসরি লিখে দিচ্ছি। কয়েকটা কোশ্চেন একসাথে তো 0.59, আমি কোনোটা হিসাব করতেছি না, তোরা হিসাব করিস একটু, ভুল টুল হইলে বলিস। আচ্ছা এটা হচ্ছে ক নাম্বারে বলা। সেকেন্ড বলছে, খতে বলছে স্প্রিং ধ্রুবকটা বের করতে। এই স্প্রিংটার স্প্রিং ধ্রুবক কত, কে এর মান বের করতে বলছে। সো আমরা কে এর জন্য পড়ছিলাম ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম, এরকম পড়ছিলাম। তাইলে ওমেগা ইকুয়ালস টু ছিল রুট ওভার কে বাই এম, অথবা এভাবে বলতে পারি যে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে বাই এম, যেটাই বলি না কেন। সো এখান থেকে যদি কে বের করতে যাই তাহলে কে সমান সমান আসতেছে ওমেগা স্কোয়ার এম। সো ওমেগা ইকুয়ালস টু আবার ছিল 2π/t, সো ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 2π/t, আর এম তো বলে দেওয়া আছে, ওইটাকে আমরা অবশ্যই ইয়াতে নিব, কেজিতে নিব। সো সব বসাই দিলে এখান থেকে কে এর মানটা পাবো হচ্ছে 0.68, আর এটার এককটা কি হবে, কে ছিল হচ্ছে বল স্প্রিং ধ্রুবক, বা ওই যে এফ ইকুয়ালস টু কে এক্স বা মাইনাস কে এক্স যেটাই বলি। তার মানে কে এর এককটা ছিল বল পার সরণ, এরকম মানে নিউটন পার মিটার। সো এটা হবে নিউটন পার মিটার। আচ্ছা এবার তারপরে এইখানে ওই একই কোশ্চেনে বলছে স্প্রিং ধ্রুবক বের করতে, বস্তুটির সর্বোচ্চ দ্রুতি বের করতে বলছে। 3 নম্বরে বলছে ভি ম্যাক্স বের করতে। এই যে এটা যখন মুভ করতেছে তার ভি ম্যাক্স কত হবে, 3 নম্বরে বের করতে বলছে ভি ম্যাক্স। সো আমরা ভি ইকুয়ালস টু পড়ে আসছিলাম ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম ছিল, এটা ছিল ভি এর সমীকরণ। সো যখন ভি ম্যাক্স হইতো মানে বেগ সর্বোচ্চ কোথায় হইতো, আমরা দেখে আসছিলাম যে এই বিস্তারে গিয়ে বেগের মান সর্বোচ্চ হয়। সরি ভুল ফেলছি, সাম্যাবস্থায়, বিস্তারে না, বিস্তারে তো বেগ শূন্য হয়ে যায়। এক্স ইকুয়ালস টু যখন 0, সাম্যাবস্থায় বেগের মান সর্বোচ্চ হয়। সো ওই যে যখন এক্স ইকুয়ালস টু 0 তখন ভি ইকুয়ালস টু ভি ম্যাক্স। তো সরাসরি লিখতে পারি, বা এই সরাসরি সূত্রটা আমরা পড়ে আসছিলাম যে ভি ম্যাক্স ইকুয়ালস টু ওমেগা এ, এটা পড়ে আসছিলাম। ওকে, এইখানে এক্স এর জায়গায় যদি 0 বসাই এটা এ স্কোয়ার হবে, রুট উঠে গেলে এ আসবে। আমরা কিন্তু এই সূত্রগুলো দেখে আসছি। সো সরাসরি এখানে এখন মান বসাই দিব, ওমেগা বের করছি। আচ্ছা ওমেগা এখন আমরা বের করি নাই, সো ওমেগাটা একটু বের করে নিই। ওমেগা ইকুয়ালস টু ছিল 2π/t, এখানে 2π/t ইন্টু এ, এর মান এখান থেকে লিখে দিব। সো সবকিছু এসআই এককে নিব, তো এইখানে আসবে যেটা 0.44 মিটার পার সেকেন্ড। এগুলো সবই সহজ। আচ্ছা তারপরে 4 নম্বরে বলছে একই কোশ্চেনে, হ্যাঁ 4 নম্বরে হচ্ছে বস্তুটার সর্বোচ্চ ত্বরণ বের করতে বলছে। সর্বোচ্চ ত্বরণ মানে এ ম্যাক্স। ত্বরণ সর্বোচ্চ কোথায় হইতো, ত্বরণ সর্বোচ্চ হইতো বিস্তারে, বিস্তারে গিয়ে ত্বরণ সর্বোচ্চ হইতো। কারণ আমরা বলে আসছিলাম, কেউ যদি ভুলে যেয়ে থাকিস, যে আমরা এই বস্তুর উপরে যত বল বাড়াই মানে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স ছিল, ওই মাইনাস চিন্তা ভুলে যাই, মাইনাস দিয়ে তো ডিরেকশন বোঝায়। এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, এক্স যত বাড়ে এফ তত বাড়ে। তাইলে এক্স এর সর্বোচ্চ মান কত হইতে পারে, বিস্তার হইতে পারে, মানে এ সমান হইলে তখন বল সবচেয়ে বেশি হবে। আর যখন এফ ইকুয়ালস যেহেতু আবার এম এ, সো এফ যখন সবচেয়ে বেশি ত্বরণও সবচেয়ে বেশি। তার মানে এফটা যেহেতু বিস্তারে গিয়ে বেশি হচ্ছে, ত্বরণটাও বিস্তারে গিয়ে বেশি হচ্ছে। সো ত্বরণের জন্য আমাদের যে এ ইকুয়ালস ছিল ওই যে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, বা এখানে শুধু আমরা ওমেগা স্কোয়ার এক্স দেখতেছি, মাইনাস সাইনগুলোকে আমরা ইগনোর করতেছি কারণ ওটা দিয়ে শুধু দিক বোঝায়। সো আমাদের ম্যাথ করার জন্য ওটা দরকারি না। সো এই এক্স এর জায়গায় এ ম্যাক্সের সময় আমরা এ বসাবো, কারণ বিস্তারে গিয়ে ম্যাক্সিমাম ত্বরণ হয়, এক্স ইকুয়ালস টু তখন এ হয়। সো মানগুলো এখন আমাদের জানা, এখান থেকে ওমেগা বা ওইখানে একবার ওমেগা বের করে নিতে পারিস, 2π/t হোল স্কোয়ার, আর এ এর মান বসাই দিলে তাহলে এখান থেকে পাবো এম এক্স ইকুয়ালস টু
সরি আমি একটু ভুল, না ঠিক আছে, এটা হচ্ছে 1.64, 1.64 মিটার ইনভার্স টু। নর্মালি ইসের মধ্যে সৃজনশীল কোশ্চেনে এভাবে আমাদের সময় আসতো, এখন আর এভাবে দেয় না, অন্য কোশ্চেনের ভিতরে মানে বড় কোশ্চেনের ভিতরে তোর এগুলো ইউজ করতে হইতে পারে, ওকে। আর অ্যাডমিশনগুলোতে অবজেক্টিভ এগুলা কমন। আচ্ছা, এবার আসি তারপরে যেটা বলছে, এবার বলছে সরণ যখন এক্স সেন্টিমিটার, সরি, সরণ যখন 6 সেন্টিমিটার তখন দ্রুতি কত হবে এটা বের করতে বলছে। সরণ যখন 6 সেন্টিমিটার তখন দ্রুতি কত, মানে বেগ কত। তাহলে আমাদের আবার ওই যে এই সমীকরণটা ইউজ করব, এই সমীকরণটা ইউজ করলেই হবে। এটা হচ্ছে তাইলে 5 নাম্বার, 5 নাম্বার কোশ্চেনটা হচ্ছে যখন এক্স ইকুয়ালস টু 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এটাকে মিটারে নিয়ে নিব, তখন বেগ ইকুয়ালস টু কত, মানে তখন দ্রুতি কত, এটা বের করতে হবে। সো এই সমীকরণেই আমাদের ওমেগা, ওই যে আগে তো বের করছি রুট এর জায়গায় বিস্তারের মান দেওয়া ছিল, এর জায়গায় ওই বিস্তারের মানটা বসাবো, কত জানি দেওয়া ছিল বিস্তারের মান 12 সেন্টিমিটার। সো এই 12 সেন্টিমিটারকে ইয়াতে নিয়ে নিব, ওই 10⁻⁻² দিয়ে মিটারে নিয়ে নিব, আর এক্স এর জায়গায় 6 × 10⁻², মানে মিটারে নিয়ে নিলাম। আর এই ওমেগাও হিসাব করে বের বসাই দিব, বা ওই আগে যেগুলো হিসাব করা আছে। তো এক্স এর মান 6 সেন্টিমিটার হইলে বেগ কত হবে, এই সমীকরণ দিয়ে এটা বের করব। সো এইটার মান আসবে, এইটার মান আসবে, ওমেগার মানটাও কিন্তু আমরা জানি, এটার মান আসতেছে 0.38 মিটার পার সেকেন্ড। সো এই অঙ্কও পারবো। লাস্টেরটাই বলছে যখন এক্স ইকুয়ালস টু 6 মিটার তখন 6 সেন্টিমিটার তখন ত্বরণ কত, মানে এই একই ইসের জন্য, এক্স এর একই মানের জন্য ত্বরণ কত সেটা বের করতে বলছে। সো ওই যে আবার ওই ত্বরণের যে রাশিমালাটা ছিল ওখানে তো ওমেগা স্কোয়ার এক্স এর জায়গায় এ বসাইছিলাম, এখন তো এক্স এর মান বলে দিছে, এটা হচ্ছে 6 নাম্বার, এ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এক্স। এখন এই এক্স এর জায়গায় 6 সেন্টিমিটার বসাবো আর কি, জাস্ট তাইলেই হবে। সো ওমেগা ইকুয়ালস টু আবার ওই যে যেটা আগে বের করা আছে ওই মানটা বসাবি, আর এক্স এর জায়গায় 6 সেন্টিমিটার মানে হচ্ছে 6 × 10⁻²। এখানে যা আসবে, আসবে মেবি 0.82 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আমরা এইসব ক্ষেত্রে আমরা মাইনাস রাখলেও চলে, না রাখলেও চলে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ম্যাথ করার ক্ষেত্রে যখন আমাদের মান বের করা লাগবে, আমরা যদি মাইনাস ইউজ করি তাতেও কোনো সমস্যা নাই, মাইনাস না ইউজ করলেও সমস্যা নেই, ইচ্ছা। যে কোনো ম্যাথের মধ্যে যখন মাইনাস সাইনটা শুধুমাত্র মানে বিশেষ করে ভেক্টর রাশি, এই যেমন এ ত্বরণ একটা ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি, এইসব ভেক্টর রাশি যে কোনো চ্যাপ্টারে ভেক্টরের ম্যাথ যখন করতে যাব, বা ভেক্টরকে যখন ম্যাথে ইউজ হবে কোনো একটা ভেক্টর রাশি মান বের করতে হবে, তখন মাইনাস সাইনটা নট নেসেসারি। কিন্তু স্কেলার রাশি হলে মাইনাসটা জরুরি, স্কেলার রাশি হলে ওই মাইনাসটা যোগ বিয়োগ করতে গেলে কাজে লাগবে। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে দুইটার ভিতরকার কোন ইম্পর্টেন্ট, মাইনাস দিয়ে বুঝাচ্ছি ও 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, সো মাইনাস দিয়ে খালি বিপরীত দিক বুঝাচ্ছি। সো এই ক্ষেত্রে তুই মাইনাস রাখলেও সমস্যা নাই, না রাখলেও সমস্যা নাই, কিন্তু জিনিসটা যদি স্কেলার রাশি হয় তাহলে অবশ্যই মাইনাসটা মাথায় রাখা লাগবে বা ওখানে দিতে হবে, এটা একটু খেয়াল রাখিস। আচ্ছা, সো এই অঙ্কে মাইনাস দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। ওকে, এবার আরেকটাই চলে যাচ্ছি। একটু কঠিনে অঙ্কর দিকেই যাই, হ্যাঁ, সোজাগুলো তো তোরা পারবি। আচ্ছা, দিনাজপুর বোর্ড 2016, এই ম্যাথটা একটু দেখি, ওই 5 নাম্বারের সাথে মিলাই দিছে। দিনাজপুর বোর্ড 16, এটার মধ্যে বলছে একটা সেকেন্ড দোলক দেখাইছে চিত্রে, তার মানে আমরা আগেই বুঝে গেছি যে ওটার পর্যায়কাল 2 সেকেন্ড, সেকেন্ড দোলক বলে দিছে। সো এরকম একটা চিত্রটা আঁকতেছি, এ আর এখানে আর একটা পয়েন্ট বি অবস্থান, দুইটা বি পয়েন্ট দেখাইছে, আর এই বি পজিশনটা সাম্যাবস্থা থেকে এই পয়েন্টটা থেকে এন পরিমাণ দূরত্বে আছে, এরকম বলছে। আচ্ছা, এখন যা বলে দাও উদ্দীপকে যে
একটা সেকেন্ড দোলক চিত্রে দেখানো হয়েছে, যে দোলকটা এটা ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়। ভূপৃষ্ঠে সঠিক সময় দেওয়া মানে তার পর্যায়কাল টি হচ্ছে 2 সেকেন্ড। সো এখানে বলে দিছে ও এ ইকুয়ালস টু, এই ও এ এইটা ইকুয়ালস টু বলে দিছে 2 মিটার, আর বি এন এটা সমান সমান বলে দিছে 0.5 মিটার। এখন বলছে বি দোলকটির সর্বোচ্চ অবস্থান, মানে এটা হচ্ছে তার, এটা সাম্যাবস্থা x ইকুয়াল 0, আর এটা হচ্ছে x ইকুয়ালস টু a। ওকে, এই পয়েন্টটা বি পয়েন্ট। আর এই ববটার ভর বলে দিছে, ববটার ভর হচ্ছে m 5 গ্রাম। এই দোলকটিকে এখন চাঁদে নিয়ে যাওয়া হয়েছে। তো চাঁদে দোলনকালটা, আচ্ছা এখানে চাঁদে নিয়ে যাওয়ার পর এখন পৃথিবীর ভর যেটা হচ্ছে m ই দিয়ে দেখাইলাম, পৃথিবীর ভর আর চাঁদের ভর, পৃথিবীর ভর হচ্ছে চাঁদের ভরের 81 গুণ, এটা বলে দেওয়া। তাহলে পৃথিবীর ভর ইকুয়ালস টু চাঁদের ভরকে m দিয়ে দেখাইলাম, হ্যাঁ, বা এটাকে ক্যাপিটাল M ই দিয়ে দেখাইলাম, এটাকে ক্যাপিটাল M এই চাঁদের ভরের 81 গুণ পৃথিবীর ভর, এটা বলে দেওয়া। আর বলে দেওয়া চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। তার মানে পৃথিবীর ব্যাসার্ধ এই চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, এই কয়টা ডাটা দেওয়া। আর পৃথিবীতে জি এর মান 9.8, ওটা বলে দেওয়া। তো এখন আমার ক নাম্বারের কোশ্চেনটা হচ্ছে চাঁদে দোলকটির দোলনকাল কত হবে। সো চাঁদে দোলনকাল চেঞ্জ হয়ে যাবে, সেটা বের করতে হবে। সো আমরা আগের দিন দেখে আসছি যে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি এরকম ছিল। তার মানে যেহেতু পৃথিবী আর চাঁদে জি এর মান চেঞ্জ হয়ে যাবে, সো এই ক্ষেত্রে আমাদের দোলনকাল চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এখন এই ক্ষেত্রে কিন্তু যে এল নিয়ে আর আমাদের মাথা ঘাটাঘাটি না করলেও চলবে, কারণ এলটা দুই জায়গায় সেম থাকবে, কারণ বলে নাই যে চেঞ্জ করতেছে, আই মিন দোলকের কার্যকরী দৈর্ঘ্য সেটা চেঞ্জ করছে, এরকম কিছু বলে নাই। সো আমরা একবার পৃথিবীর জন্য যদি টিই দিয়ে দেখাই তাহলে এখানে জিই হয়ে যাবে, আর চাঁদের জন্য যদি দেখাই তাহলে চাঁদের ক্ষেত্রে এটাকে টিএম দিয়ে দেখাইলে একই সমীকরণটা এরকম দাঁড়াবে, রুট ওভার এল বাই জিএম। তাহলে আমাকে বের করতে হবে চাঁদের দোলনকাল কত, এটা পৃথিবীতে। সো টিএম ডিভাইডেড বাই টিই, এটাকে যদি ভাগ দিই তাহলে এরকম আসবে রুট জিএম, যেহেতু ব্যস্তানুপাতিক, আর নিচে আসবে জিই। এখন আমাদের কাজটা এই যে এইটুকু নিয়ে, আমরা আবার ওই জি সমান সমান জানি জিএম বাই আর স্কোয়ার, এই সূত্র আমরা ওই 6 নাম্বার চ্যাপ্টারে পড়ে আসছি, বা 9-10 থেকেও জানি। সো একবার আমার, হ্যাঁ ভাইয়া, আচ্ছা সরি এখানে একটু ভুল হয়ে গেছে, উল্টা হয়ে যাবে, হ্যাঁ, এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক তো উল্টা হয়ে যায়, সরি থ্যাঙ্কস। এই আমি যে লেখার সময় এরকম ভুলভাল করে ফেলে বলিস, নাহলে দেখা যাবে যে পুরো অঙ্কের মধ্যে ভুল হয়ে যাবে। সো এই যে এখন এই যে জি, এই জি ই, এটা পৃথিবীর জন্য এম ই, পৃথিবীর জন্য আর ই, আর এরকম একইভাবে জি এম চাঁদের জন্য, জি জি সব জায়গায় এই ক্যাপিটাল জি কিন্তু সব জায়গায় সেম, কারণ এটা সার্বজনীন ছিল, এটা এম এম, আর এটা হচ্ছে আর এম স্কোয়ার। সো আমরা এই জি বাই জি এমটা এখন বের করে নিব। সো এই সমীকরণ, এই দুইটাকে যদি ভাগ দিই, আমাদের ভাগ দিলে বা এরকম আমি সরাসরি বলতেছি, তোরা বুঝতেই পারবি। ধর এখানে আর ই আছে, এখানে আর এম আছে, আর এই যে দুইটার মধ্যে তো এরকম সম্পর্ক বলে দিছে, তাহলে আমরা কি করব, যে কোনো একটাকে বসাই দিই। ধর এই এম ইর জায়গায়, এই এম ইর জায়গায় বসাই দিই 81 এম এম, এটা এখানে বসাই দিব, আর ইর জায়গায় বসাই দিব 4 আর এম, এটা এখানে বসাই দিব। এটা বসাই দিয়ে দুইটাকে যদি ভাগ দিই জিই বাই জি এম, তাহলে যা আসবে আমি সরাসরি লিখে দিই যে ফাইনালি ওই মানটা যেটা পাবো আমরা, এখানে দোলনকালটা আসবে 4.5 সেকেন্ড, 4.5 সেকেন্ড। আশা করি একটু ক্যালকুলেশন তোরা করতে পারবি, আরো ম্যাথ দেখাবো, দেখে আমি এটা শেষ করলাম। এই জি এম আর জি, এটা দুইটাকে ডিভাইড করব আমরা, ডিভাইড করার সময় ওই যে এম এর জায়গায় এই মানটা বসাই দিব, আর এম এর জায়গায় ওই মানটা বসাই দিব, তাহলে সব কাটাকাটি গিয়ে জাস্ট খালি একটা কনস্ট্যান্ট মান আসবে এই জায়গাটায়। সো ওইটাকে রুট করলে আমাদের 4.5 সেকেন্ড আসবে। এইটা হচ্ছে গ নাম্বারের কোশ্চেন ছিল আর কি। সো ঘতে বলা হয়েছিল উদ্দীপকে উল্লেখিত দোলকটি
এ বিন্দুতে মোট শক্তি আর বি বিন্দুতে মোট শক্তির কোনো পরিবর্তন হবে কিনা, এই অঙ্ক আমরা 5 নাম্বার চ্যাপ্টারে করে আসছিলাম। আমরা দেখাইছিলাম প্রত্যেকটা অবস্থানে বিভব শক্তি আর গতিশক্তির সমষ্টি ধ্রুব হয়। সো 5 নাম্বারের ম্যাথই এটা। সো আর নতুন করে করতেছি না, আমরা চাইলে এটাকে দুইভাবে করতে পারবো। একটা হচ্ছে মান বসায়ে শক্তি হিসাব করে, আর একটা মান না বসায়ে জাস্ট ওই যে আমরা যেটা করছিলাম যে এই বিন্দুতে তার বিভব শক্তি mg h, যেটা বিভব শক্তি এখানে শূন্য, কারণ সাম্যাবস্থা থেকে অতিক্রান্ত দূরত্ব বা সাম্যাবস্থা থেকে তার ওই অবস্থানের পরিবর্তন সেটা শূন্য। এই অবস্থায় তার বিভব শক্তি শূন্য। গতিশক্তি কেমনে বের করতাম, ওই বলছে এটা হচ্ছে তার সর্বোচ্চ দূরত্ব, ওখান থেকে নেমে আসছে ওই হাফ mv স্কোয়ার, ওই ভি স্কোয়ার ইকুয়ালস টু আবার লিখতাম ইউ স্কোয়ার প্লাস 2gh। এইচ এর মানটা এই যে an, এই মানটা আমরা এই ডাটা দিয়ে হিসাব করে বলতে পারি, অথবা হিসাব না করেও যদি থিওরিটিক্যালি বলি যে সব জায়গায় তার গতিশক্তিটা ওই mg ইন্টু an আসবে, তাইলেও হবে। এবং এইখানে হিসাব না করেই বলছে। সো এখন কেউ চাইলে হিসাব করে বলতে পারে ডাটাগুলা দিয়ে, আর কেউ চাইলে থিওরিটিক্যালি আমরা 5 নাম্বার চ্যাপ্টারে যেভাবে করছি ওভাবে করতে পারি। সো যেহেতু এটা 5 নাম্বার চ্যাপ্টারের ম্যাথ, আমি এটাকে আর দেখাইলাম না, 5 নাম্বার আমরা এটা এরকম করছি। আচ্ছা, এইবার ওই আগের দিন যে লাস্টের টপিকটা, যেটা সেকেন্ড দোলক নিয়ে কথা ছিল, আই মিন যে দোলকটা নর্মালি সবসময় প্রতি সেকেন্ডে একটা করে অর্ধ দোলন দেয় বা একটা করে বিট দেয়, বাট ওই ঘড়ি শীতকালে বা গরমকালে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ওই তার সরল দোলকের ওই দৈর্ঘ্যটা, ওই যে কার্যকরী দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্য ঘড়ি স্লো অথবা ফাস্ট হয়ে যেতে পারে, কারণ ওই সুতার দৈর্ঘ্য বেড়ে যাওয়ার সাথে সাথে। কারণ আমরা দেখে আসছি পর্যায়কালের সাথে কার্যকরী দৈর্ঘ্যের সম্পর্ক ছিল। এই জন্য আগের দিন ওরকম একটা হিসাব করছিলাম যে ঘড়ি যদি স্লো চলে বা ফাস্ট চলে তখন নতুন পর্যায়কালটা তার কত হয়েছে সেটা হিসাব করা, এবং সেখান থেকে চাইলে আমরা টাইমটা কীরকম চেঞ্জ হয়ে গেছে, আমাদের কত সময় আগে পিছে করে নেওয়া লাগবে, এগুলাও বুঝে যাব। বা ওই পর্যায়কালটা ঠিক করে নেওয়ার জন্য ওই ঘড়ির মধ্যে যে ঘড়ির যে কার্যকরী দৈর্ঘ্যটা আছে, ওখানে একটা স্ক্রু থাকে, ওই স্ক্রু দিয়ে এই সুতার দৈর্ঘ্যটা চেঞ্জ করে দেওয়া যায়। আমরা ওভাবে ওই তাপমাত্রা চেঞ্জ হয়ে গেলে ওইটা স্ক্রু ঘুরাই দিয়ে কার্যকরী দৈর্ঘ্য ঠিকঠাক করে আবার ঘড়িকে টাইমের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবো। ওকে, তো ওরকম একটা টপিক দেখছিলাম। সো ওরকম একটা ম্যাথ আমরা সরাসরি সূত্র ইউজ করব, এখানে অনেক ঢং করে করা, সো আমরা এত ঢং করব না। বলছে একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য, আই মিন কার্যকরী দৈর্ঘ্য, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2009, আবার একই সাথে ওই ভর্তি পরীক্ষায় আসা। সো যেখানেই আসুক আমরা সরাসরি সূত্র ইউজ করব। যে একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য তাপ বৃদ্ধির ফলে এমনভাবে বৃদ্ধি পেল যে দোলনকাল পরিবর্তিত হয়ে 2.01 সেকেন্ড হয়ে গেছে। মানে নতুন দোলনকালটা যেটা আগের দিন আমরা বের করছিলাম 2.01 সেকেন্ড হয়ে গেছে, এটা হয়ে গেছে। তো বলছে পরিবর্তিত অবস্থায় দোলকটি ঘন্টায় কত সেকেন্ড ধীরে চলে, ঘন্টায় কত সেকেন্ড ধীরে চলে এটা বের করতে। আমরা কালকে যে হিসাব করছিলাম, আমাদের কালকে মোট সেকেন্ডটা নিয়েছিলাম এরকম 6400 সেকেন্ড, সেটা ছিল একদিনে। তাহলে আমরা ফার্স্টে বের করে নিব এই যে এন কত সেকেন্ড ধীরে বা ওই যে দ্রুত চলে এরকম যেটা ছিল, এই এনটা যে বের করব, এই এনটার পরিচয় ছিল কালকের থিওরি অনুযায়ী আমাদের দিনে কত সেকেন্ড কম বেশি হয়। হ্যাঁ, সো আমাদের এখানে কিন্তু বলছে দোলকটি ঘন্টায় কত সেকেন্ড, তার মানে আমরা আগে দিনে বের করব, মানে 24 ঘন্টায়, তারপরে প্রতি ঘন্টায় তাহলে কত হয় সেটা বের করব। তাহলে আমরা এবার কেউ একজন আমার সাথে হিসাব করবি, আমরা সরাসরি টি প্রাইম কালকে আগের দিন সূত্র পড়ছিলাম, যদি স্লো চলে তাহলে সূত্রটা হবে, এটা বলছে হচ্ছে ধীরে, হ্যাঁ, তাহলে স্লো চললে 86,400 আর নিচে হয়ে যাবে মাইনাস 86,400 মাইনাস এন, এরকম ছিল আগের দিন আমরা যেটা করছিলাম। এইখানে এই ডিজিটটা তো 86,400 ছিল না, হ্যাঁ 86,400। ওকে, এই এন এর পরিচয়টা কিন্তু ছিল দিনে কত সেকেন্ড ধীরে চলে, আর আমাকে কোশ্চেনে বলছে ঘন্টায়। সো এটা একটু মাথায় রাখা লাগবে। তাহলে আমরা একটু বসাই নিই 2.01, কেউ একজন আমার সাথে ক্যালকুলেশন করিস। 8 ইন্টু 8, সরি 2 ইন্টু 86,400, আর এটা হচ্ছে 86,400
মাইনাস এন, এন এর মান বের করব। তো আগে যেটা করবি, এই পুরা মানটাকে 2.01 দিয়ে আগে ভাগ দে, মানে আমরা এই সাইড চেঞ্জ করলে এরকম অবস্থা হয়ে যাবে, 86,400 মাইনাস এন, আর নিচে হচ্ছে 2.01। সো আগে এটাকে 2.01 দিয়ে ভাগ দে, তার পরবর্তীতে এই 86,400 থেকে ওই মানটা বিয়োগ দিবি, কত হয় দেখ তো। আচ্ছা, তারপরে ওটাকে 86,400 থেকে বাদ দিলে কত হয়? আচ্ছা, 400 এন ইকুয়ালস টু হচ্ছে 429.85, মানে মোটামুটি 430টা আর কি। আচ্ছা, এটা হচ্ছে দিনে, ওকে, তার মানে 24 ঘন্টায় এত, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে, এটা একটু 24 দিয়ে ভাগ দে তো। আচ্ছা, 17.91, তাহলে ফাইনালি এটা কিন্তু ছিল দিনে, তাহলে ঘন্টায়, ঘন্টায় ধীরে চলবে, ধীরে চলে 429.85 ডিভাইডেড বাই 24, তাহলে হচ্ছে 17, বলতো ভাই একটু, 17.91 সেকেন্ড, বা এইটাকে আমরা 18 সেকেন্ড, ওকে। তার মানে ঘন্টায় সে 18 সেকেন্ড করে স্লো চলতেছে ওই ঘড়িটা, আমরা এভাবে করে ফেলবো। ও, তো ওই যে কালকে যে ইয়া করছিলাম, সূত্র লিখে দিছিলাম, ওখানে এন এর পরিচয়টা এভাবে একটু লিখে রাখি, সেটা কিন্তু দিনে, এটা নিয়ে উল্টাপাল্টা করছি না। আচ্ছা, এরকম আরেকটা বলে দিছে, এটা জাস্ট খালি মুখে বলে দেই, তোরা পারবি। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য শীতের কারণে, আই মিন তাপমাত্রা কমে যাওয়ার কারণে হ্রাস পাইছে, এর ফলে দোলনকালটা এমন হয়েছে যে দিনে 10 সেকেন্ড ফাস্ট যায়, মানে ওখানে এন সরাসরি বলে দেওয়া আছে, এন ইকুয়ালস টু 10, সেটা বলে দেওয়া আছে। তো পরিবর্তিত দোলনকাল কত, তার মানে আমরা জাস্ট ফার্স্ট যায় এখানে প্লাস দিয়ে দিব, এখানে 10 বসাই দিব, যা আসবে তাই। সো এটা সহজ, পারবি। আচ্ছা আচ্ছা, সবাই কি রাখতে বলতেছিস? আর কয়েকটা ম্যাথ ছিল। আচ্ছা, তুই ভাইয়া ইয়া করতে পারিস, কে, তুই প্রাইভেটে জয়েন দিতে পারিস, পরে দেখে নিস, আমি ওদের আর কয়েকটা ম্যাথ করে শেষ করি, নাকি বাকিদেরও একই অবস্থা? বাকিরা একটু রেসপন্স করিস, নাইলে আমি এই চ্যাপ্টার আজকে শেষ করব, পরের দিন তরঙ্গ ধরবো আর কি। ভাইয়া তুই লিভ নিতে পারিস, সমস্যা নেই, আজকেই শেষ করি, এটা ঝুলাই রাখ। ওকে, ঝুলাই রাখার কোনো মানে নেই। আচ্ছা ভাইয়া, তুই লিভ নে, যার দরকার, হ্যাঁ সমস্যা নাই, পরে দেখে নিতে পারবে। অফলাইনে সিচুয়েশন ঠিকঠাক হোক তারপরে। আচ্ছা আচ্ছা, মানে এখন পোলাপান যদি আসতে পারে তাইলে শুরু করব, সমস্যা নাই, আমি নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার ধর আমাদের পরের ম্যাথটা হচ্ছে যশোর বোর্ড 2015। আচ্ছা, কুমিল্লা বোর্ড 2015 একটা আছে। এই অঙ্কগুলো সব আমি একটু মুখে মুখে বলে যাই, তোদের সামনে যদি বই থাকে। বলছে 50 গ্রাম ভর বিশিষ্ট একটা সরল দোলক, তার মানে এম এর মান বলে দেওয়া আছে, আর ওই সরল দোলকের দোলনকাল, এটা কুমিল্লা বোর্ড 2015, হ্যাঁ, দোলনকাল 2 সেকেন্ড, বিস্তার বলে দেওয়া আছে 10 সেন্টিমিটার। বলছে এর ববটা যখন মধ্যস্থানে আসে, মধ্যস্থানে আসা মানে ববটা তখন সাম্য অবস্থায় আছে, তো তখন সেটা ভূমি থেকে 45 সেন্টিমিটার উপরে ছিল, মানে এখানে গতিবিদ্যার ম্যাথের সাথে একটু মিলিয়ে দিছে ম্যাথটা। সো আমি ম্যাথটা জাস্ট শুধু বলে দিচ্ছি, তোরা বুঝে যাবি, সমস্যা নাই। তাহলে এই সরল দোলক, এইটার ববটা যখন এরকম মধ্যস্থানে আসছে, তখন সেটা ভূমি থেকে, এটাকে ধর অয় লিখলাম, এটা হচ্ছে 45 সেন্টিমিটার উপরে ছিল, 45 সেন্টিমিটার উপরে ছিল। আর এটার বিস্তার বলে দেওয়া আছে এ, 10 সেন্টিমিটার। আচ্ছা, এটার সালটা ছিল হচ্ছে কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড 2015।
2 সেকেন্ড আর দোলনকাল t ইকুয়ালস টু 2 সেকেন্ড, আর এই ববের ভর m ইকুয়ালস টু হচ্ছে 50 গ্রাম। ওকে, এখন বলছে দোলনরত অবস্থায় ববের সর্বোচ্চ বেগ কত? ভি ম্যাক্স ইকুয়ালস টু ওমেগা এ। সো এটা সহজ, ওমেগা আমরা 2π/t সেটা এখান থেকে বের করতে পারবো, এ দেওয়া আছে, মিটারে নিয়ে নিব। আচ্ছা, খ নাম্বারে বলছে দোলনরত অবস্থায় যদি যখন এটা মধ্যস্থানে আসছে, মানে এই সাম্যাবস্থায় যখন আসছে তখন সুতা ছিঁড়ে গেছে, তাহলে এইটা গতিশীল অবস্থায় ছিল, সুতা যদি ছিঁড়ে যায় তাহলে এই জিনিসটা যেহেতু গতিতে ছিল ও কিন্তু সোজা পড়বে না, ও একটু বাঁকাভাবে এই যে এরকম করে পড়বে, যেটা ওই যে প্রাসের মতো করে পড়বে। আমরা ওই বিমান থেকে এই বোমা নিক্ষেপের ক্ষেত্রে যেরকম গতিপথ হয় ওরকম প্রাসের গতিপথের মতো পড়বে, এরকম ভাবে পড়বে ভূমিতে। ওকে, কারণ সে ধর এইদিকে গতিশীল ছিল, এরকম ভাবে পড়বে। তাহলে এখন এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, আর আমাকে বের করতে বলছে সে কত দূরে ভূমিতে গিয়ে পড়বে, মানে ওয়াই তো দেওয়াই ছিল, আমাকে এক্সটা বের করতে বলছে। তো প্রাসের ক্ষেত্রে আমরা সূত্র পড়ে আসছিলাম, ওয়াই আর এক্স যখন দেওয়া থাকে তখন এরকম একটা সূত্র পড়ে আসছিলাম, ওয়াই ইকুয়ালস টু টেন থিটা এক্স টেন থিটা এক্স টেন থিটা নট, বা ওই আলফা টেন আলফা এভাবে পড়ছিলাম আমরা, মাইনাস হাফ জি এক্স স্কোয়ার, আর নিচে ছিল ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, এরকম একটা সূত্র পড়ে আসছিলাম। সো এই সূত্রটা এখানে খাটাবো, আলফা কিন্তু 0 ডিগ্রি, কারণ এইখানে যখন এই যে আনুভূমিকভাবে পড়তেছে ভূমির সাথে উৎপন্ন কোণ আলফা সেটা কিন্তু 0 হবে, ভূমির সাথে তার উৎপন্ন কোণ 0, তার মানে এই ক্ষেত্রে আলফাটা আমরা 0 বসাবো, আর এক্স এর মান তো জানি, আলফা 0 বসালে এই পুরো টার্মটাই 0 হয়ে যাবে, আর এখান থেকে এক্স এর মান জানি না, সরি এক্স এর মান বের করব, আর ইউ হচ্ছে আদিবেগ, এই যে ভি ম্যাক্স ওই একটু আগে যেটা বের করে আসছি, মানে হচ্ছে ওই আমাদের এই গ নাম্বার কোশ্চেনটাতে যেটা ভি ম্যাক্স বের করে আসছি ওটা একটু লিখি, এই অবস্থায় সর্বোচ্চ বেগ থাকে। সো এই ভি ম্যাক্স এটা হচ্ছে আগেরটায় 0.314 আসবে, সো আগের সেই ভি ম্যাক্সটা এখানে বসাবো, মানে ওটাই হচ্ছে এখানকার আদিবেগ, আর আলফা তো 0, সব বসাই দিলে আমরা এখান থেকে এক্স বের করে ফেলতে পারবো, এক্স এর মান আসবে 9.5 সেন্টিমিটার, সেন্টিমিটারে নিলে এটা আসবে। ওকে, সো এই অঙ্ক দ্বারা পারবি। আচ্ছা, এরপর যশোর বোর্ড 2015, এখানে ওই সেকেন্ড দোলকের আবার ম্যাথ, যে সেকেন্ড দোলকের একটা ওই যে পাহাড়ের উচ্চতা নির্ণয় সেই টাইপের একটা, যে সেকেন্ড দোলকের পাহাড়ের পাদদেশে নিয়ে সে সঠিক সময় পাইছে, মানে পাহাড়ের পাদদেশে সেইটার দোলনকাল ছিল 2 সেকেন্ড, আর পাহাড়ের চূড়ায় নিয়ে লক্ষ্য করছে যে দোলকটি ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়, ঘন্টায় কিন্তু দিনে না, ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়, তার মানে তুই আগে দিনে কত সেকেন্ড সময় হারায় সেটা আগে বের করে নিবি, মানে 24 দিয়ে গুণ দিবি, তারপরে ওই যে একটু আগে যে টি প্রাইম সূত্র, যে পাহাড়ের উচ্চতায় টি এইচ, যেটা আমরা ওই 2 ইন্টু 86,400, সরি কি লিখলাম 86,400, আর বলছে যে ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়, তার মানে হচ্ছে 24 ঘন্টায় টোটাল 720 সেকেন্ড সময় হারায়, মানে আর কি হারায় বলতে স্লো চলতেছে, তার মানে 86,400 প্লাস 720, এটা দিয়ে আগে এইচ উচ্চতায় তার টি কত হয় সেটা বের করব। তাহলে আমি পাদদেশে 2 সেকেন্ড পাইছি, এইচ উচ্চতায় তার টি পাইছি, আগের দিন আমরা এই সূত্র পড়ে আসছি, ওটা দিয়ে পাহাড়ের উচ্চতা কিভাবে নির্ণয় করা যায়, সো এই সূত্রে বসাই দিব, ডিরেক্ট পাওয়া যাবে। এইখানে অনেক বড় সড়ো করে করছে, সো আমরা এভাবে ইজিলি করতে পারবো। আচ্ছা, কেউ না বুঝলে তারপরে ধরো ম্যাথ দেখে না বুঝলে আবার আমাকে বলিস, পারবি, সমস্যা নাই। আচ্ছা, এরপর ঢাকা বোর্ড 2016, এই ম্যাথটাতে এরকম একটা পাহাড়ের চূড়ায়, পাহাড়ের উচ্চতা বলে দিছে, পৃথিবী পৃষ্ঠ থেকে একটা পাহাড়ের উচ্চতা, এই উচ্চতাটা বলে দিছে হচ্ছে 5 কিলোমিটার, আর আবার পাহাড়ের গভীরতা নিচে একটা পয়েন্ট, এখানে একটা এ পয়েন্ট দিছে, এখানে একটা বি পয়েন্ট, এটাও 5 কিলোমিটার, এটা নিচে, হ্যাঁ ভূমিতে, বা মানে পৃষ্ঠ থেকে নিচে গেছি আমরা। তো এখন এই ক্ষেত্রে আমাদের ক নাম্বার বলছে পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে, মানে ওই যে অভিকর্ষ চ্যাপ্টারের কোশ্চেন দিয়ে, আর খ নাম্বারে বলছে এ ও বি স্থানের মধ্যে সরল দোলক কোথায় স্লো চলবে, মানে কোথায় পর্যায়কালটা ইয়া হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এটাই আমরা দেখবো আর কি। দুই স্থানে আমরা পর্যায়কাল বের করলেই হয়,
এইখানে একবার আর এইখানে একবার, এভাবে পর্যায়কাল বের করে দিতে পারি। অথবা আমরা এটা করতে পারি, মানে এইটাকে ওই ইয়া দিয়ে বের করে দিতে পারি, যেহেতু আমরা পর্যায়কালটার ইয়া বলে দেওয়া নাই, সরি ওই আমাদের এল কার্যকরী দৈর্ঘ্য বলে দেওয়া নাই। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে কোথায় বেশি টাইম বেশি লাগবে বা কম লাগবে এটা আমরা কিভাবে বুঝবো? ওই যে টি ইকুয়ালস টু 2π√L/g। তাহলে আমরা জাস্ট এই দুইটা জায়গায় এ ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মান নির্ণয়ের যে সমীকরণ, আর ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় যে জি এর মান নির্ণয়ের সমীকরণ, সেটা দিয়ে দুইবার জি বের করে তারপরে এরকম তুলনা করে দিব যে কোথায় বেশি হবে। আর এল তো দুই ক্ষেত্রে ইকুয়াল, একই সরল দোলক যেহেতু, সো দুইবার, একবার হচ্ছে উপরের দিকে, ধরে এটাকে আমি টিএইচ দিলাম, এখানে জিএইচ এভাবে একটা লিখবো, আর একটা হচ্ছে টিডি, এটা বুঝাইলাম নিচের দিকে ডেপথ 2π√L/GD। সো আমি দুইটার মধ্যে তুলনা করব, TH/TD এটা তুলনা করব, সো √GD/GH এরকম আসবে, মানে TH/TD ইকুয়ালস টু আসবে √GD/GH এরকম আসবে। সো এইবার আমরা ওই যে 6 নাম্বার চ্যাপ্টারের সূত্র অ্যাপ্লাই করব, যে এইচ উচ্চতায় কত হয় জি এর মান, আর এইচ গভীরতায় জি এর মান কত হয় এটা বসাই দিব, তাইলে কোনটা বেশি কোনটা কম সেটা বলে দিতে পারবো, তুলনা করে বলে দিতে পারবো। আচ্ছা, এবার আমাদের তারপরের যে কোশ্চেন সবগুলাই সহজ মোটামুটি। আচ্ছা, একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ পাইছি একটা, ধৈর্য হারাইলে বলিস। মানে আমি চাচ্ছি না পরের দিনের জন্য এটাকে রেখে দিই, পরের সপ্তাহের জন্য। তোরা পুরো একটা সপ্তাহ টাইম পাবি, ম্যাথ ট্যাথ করতে পারবি। আচ্ছা, এটা হচ্ছে 2017 সালে আসা মাদ্রাসা বোর্ডের কোশ্চেন। 2017 মাদ্রাসা বোর্ড। আচ্ছা, এটা এভাবে উদ্দীপকে d²x/dt² প্লাস ω²x, মানে ওই যে সরল দোলন গতির যে ব্যবকলনীয় সমীকরণ সেটা দেওয়া আছে, আর x ইকুয়ালস টু a sin ω_t প্লাস ডেল্টা, এই দুইটা সমীকরণ দেওয়া এবং দিয়ে যা যা বলে দিছে, এটা 1 এটা 2, উদ্দীপকটাই লিখতেছি আমি। বলছে আদি সরণ 3 সেন্টিমিটার, আদি সরণ 3 সেন্টিমিটার মানে x ইকুয়ালস টু 3 সেন্টিমিটার এটা বলে দিছে, আর বিস্তার a ইকুয়ালস টু হচ্ছে 10 সেন্টিমিটার, আর পর্যায়কাল t ইকুয়ালস টু 20 সেকেন্ড। এই কয়টা জিনিস বলা, এগুলো উদ্দীপকেই বলা। কারণ ক নাম্বারে বলছে এটা কিন্তু আদি সরণ বলে দিছে, ধর এটাকে আমি x0 দিয়ে ওইভাবে দেখাইতে পারি, এটা আদি সরণ বলে দিছে। সো বলছে যখন ক নাম্বারের কোশ্চেনটা হচ্ছে, বা ওই গ নাম্বারে যেটা আর কি, 2 নাম্বার সমীকরণ হতে, 2 হতে আমাকে বলতে হবে ডেল্টার মান কত, আদি দশা কত। আদি দশা কত মানে এটাকে বলে দিছে আমার আদি সরণ, তার মানে ডেল্টাকে পাওয়ার জন্য এই এক্স এর জায়গায় আমার, আচ্ছা এইখানে আমি ক্যাপিটাল এ বা স্মল এ যাই বসাই কিচ্ছু আসে যায় না, যদি এইখানে এ স্মল বসাই তাহলে এখানে এ বসানো উচিত আসলে। ওকে, যেহেতু উদ্দীপকে এভাবে এ দেওয়া আছে, সো এখানে আমাদের এ স্মল লেখা উচিত, কিন্তু নর্মালি এখানে এ বা ক্যাপিটাল দিয়ে বোঝালে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমাদের ওকে, তাহলে বলছে আদি দশা কত, মানে ডেল্টা। আদি দশাটা কোনটা ছিল, ওই আদিতে সে যে কোণ উৎপন্ন করে আছে যখন আমি তাকে গোনা শুরু করছি, তাহলে এখানে বলে দিছে সে আদি সরণ, এটাকে আদি সরণ বলে দেওয়া ছিল। তার মানে এক্স এর জায়গায় যদি আমি এই সরণের মানটা বসাই সেটা আদি সরণ, আর এই সময়ে তার ডেল্টাটা আমাকে বের করতে হবে। বিস্তার জানি ওমেগা ইকুয়ালস টু 2π/t, আর টি সময় যে ওই আদিতে টি ইকুয়ালস টু 0 বসাবো, তার মানে এখানে এগুলো সব যদি বসাই দিই তাহলে এরকম দাঁড়াচ্ছে, এক্স এর জায়গায় বসাবো x0, মানে গ নাম্বারের কোশ্চেন বের করতে বলছে ডেল্টা কত, হ্যাঁ, তাহলে এক্স এর জায়গায় বসাবো x0, আর তখন টি ইকুয়ালস টু হবে 0, আর হচ্ছে
বের করতে বলছে ডেল্টা, এ তো জানি, সব জানি, তাইলে এগুলা বসাই দিচ্ছি। 3 সেন্টিমিটারে, অবশ্য আমরা মিটারে নিয়ে যেতে পারি। আর এ হচ্ছে 10 সেন্টিমিটার, যেহেতু দুইটাই সেন্টিমিটারে দেওয়া, সো আমাদের মিটারে না নিলেও সমস্যা নাই, আর নিলেও কাটাকাটি যাবে, একই কথা। 10 সাইন ওমেগা টি, ওইটুক তো জিরো হয়ে যাবে, টি এর মান যেহেতু জিরো বসাইছি। সো আমাদের যে কোনো সময় বললে তখন আবার টি এর মান একটা বসাইতাম। সো এটা পুরোটা জিরো, দরকার নেই আমার, জাস্ট খালি এখানে সাইন ডেল্টা থাকতেছে। সো এখান থেকে ডেল্টার মান বের করব। ডেল্টা ইকুয়ালস টু আসতেছে 17.46 ডিগ্রি। ওই যে দশা মানে কোন বলছিলাম, সেই ডেল্টাটা এখানে পাইলাম আমরা, আদি দশা। আমাকে এখানে আদি দশা না বলে বলতে পারতো 3 সেকেন্ড সময়ে তার ইয়া কত উৎপন্ন, স্মরণ কত, বা এরকম কিছু একটা বলতে পারতো, তখন আদি দশা বলে দেওয়া থাকতো। সো এরকম যে কোনো ব্যাপার বলতে পারে, বা 3 সেকেন্ড সময়ে তার মোট দশা কত এটা বের করতে বলতে পারে, তখন আদি দশা জানা থাকবে, মোট দশা কিন্তু এই পুরাটা। যদি বলতো 3 সেকেন্ড সময়ে তার দশা কত এটা যদি বের করতে বলতো, তাহলে এখানে 3 সময়ের মান 3 সেকেন্ড সময় পরে তার এখানে টোটাল যে কোণটা হয় সেই কোণটাকে বের করার কথা বলতেছে। তাইলে 3 সেকেন্ড সময়ে তার স্মরণটা আমার দরকার হইতো তখন। তো 3 সেকেন্ড সময়ে তার স্মরণটা বলে দেওয়া থাকতো, আমি পুরো ওমেগা টি প্লাস ডেল্টা বের করতাম, এখানে আর কিছু বসানো লাগতো না। এর মান জানতাম, আর 3 সেকেন্ড সময়ে সে কত দূর সরে আছে সেটা, টোটাল ওমেগা টি প্লাস ডেল্টা বের করতাম তখন। ওকে, আচ্ছা, এইবার এটার ঘ নাম্বারে যে কোশ্চেন, ঘ নাম্বারে কোশ্চেন থিওরি দেওয়া, আই মিন বলছে যে দেখাও যে 1 হতে 2 নাম্বার সমীকরণ পাওয়া সম্ভব কিনা। এই যে আমরা যে পড়ছিলাম যে x ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এইটা এই সমীকরণটার একটা সমাধান, বা এটা থেকে এটাকে যে পাওয়া যায় সেটা দেখানো, থিওরি আকারেই আসছে। ওকে, দাঁড়া একটু সময় নিব, আর যদি বেশি পেইন লেগে যায় তাহলে বলিস, আমি অফ করব, আর 2-1টা অঙ্ক পরের ক্লাসে করে তারপরে শুরু করব। আচ্ছা, আর 5 মিনিট সময় নিচ্ছি। আচ্ছা, আমাদের টাইমও শেষ হয়ে গেছে, রাখবো নাকি আজকে পোলাপান? আচ্ছা ভাইয়া, রাখি তাহলে আজকে, হ্যাঁ, আল্লাহ হাফিজ, টাটা।